আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। ত্রয়োদশ সংসদ নির্বাচন, বিএনপি ও জামায়াত জোটেই হবে মূল লড়াই। এদিকে অভ্যুত্থানের নারীমুখগুলো কেন এনসিপি নিয়ে ক্ষুব্ধ জানাবো। ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ, নতুন 4 দাবি। অন্যদিকে গণপিটুনি, মব সন্ত্রাসের ভয়াবহ রূপ, বিচারের বাণী নীরবে কাঁদে। সবশেষ জানাবো, বিভিন্ন দলে ঢুকে গেছে ফ্যাসিস্টদের দোসর দুষ্কৃতকারী, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত জোটেই মূল লড়াই। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এতদিন ধরে নির্বাচনী জোট গঠন তথা কোন দল কার জোটে যাবে এটা নিয়ে নানান আলোচনা, জল্পনা কল্পনা, হিসাব নিকাশ চললেও অবশেষে সেটির অবসান ঘটেছে। মনোনয়নপত্র জমার শেষ দিনের আগেই বিষয়টি পরিষ্কার হয়েছে। দলগুলো এখন মোটা দাগে দুটি জোটে বিভক্ত হয়ে গেছে। নির্বাচন এখন কার্যত এই দুটি জোটের মধ্যেই হতে যাচ্ছে, এটা স্পষ্ট। একটি হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোট, অন্যটি হচ্ছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোট। তবে ক্ষমতায় যাওয়ার এই মেরুকরণে জোটে ও দলে ভাঙা গড়ার খেলাও দৃশ্যমান হয়েছে। দেখা যাচ্ছে বিএনপি জোটে মূলত ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকরাই রয়েছে, যদিও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে তাদের কেউ কেউ বিএনপিতে যোগদান করে ধানের শীষ নিয়েছেন। এখানে চমক মূলত একটাই, সেটি হচ্ছে নিবন্ধিত জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে সমঝোতা। ইসলামী এই দলটিকে 4টি আসন ছেড়েছে বিএনপি। অন্যদিকে দীর্ঘদিনের মিত্র জামায়াত আগামী নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী। সেই জামায়াত বেশ কিছু ইসলামী দলসহ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকেও কাছে ভিড়িয়েছে। এছাড়া কর্নেল অলি আহমেদের এলডিপিও শেষ মুহূর্তে সামিল হয়েছে এই ইসলামী জোটে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় আগামী নির্বাচনে তাই বিএনপি ও জামায়াত জোটের মধ্যেই হতে যাচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন এই দুই জোটের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট অনেক বেশি স্থিতিশীল, কারণ দলটি দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। নিজেদের মধ্যে বোঝাপড়াও চমৎকার। অন্যদিকে জামায়াতের জোট নতুন হওয়ায় তাদের টেকসই হওয়ার বিষয়টি আসন সমঝোতা ও পারস্পরিক বোঝাপড়া সহ নানান কিছুর ওপর নির্ভর করবে। তবে সঙ্গে সংসদ সদস্য হওয়ার জন্য ভাঙা গড়ার খেলা রাজনীতির সংস্কৃতির জন্য ভালো নয়। বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিল তারাই মূলত আগামী নির্বাচনে দলটির শরিক। ইতোমধ্যে দলগুলোর সঙ্গে বিএনপির আসন সমঝোতা হয়ে গেছে। এদের মধ্যে জাতীয় পর্যায়ে যাদের ইমেজ রয়েছে, যারা বিজয়ী হতে সক্ষম, নিবন্ধিত এমন শরিকদের তাদের পছন্দ অনুযায়ী আসন ছেড়ে দিয়েছে বিএনপি। অভ্যুত্থানের নারী মুখগুলো কেন এনসিপি নিয়ে ক্ষুব্ধ? জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যাওয়ার বিষয়ে আপত্তি থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসলিম জারার পর এবার দল ছেড়েছেন যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। তাসলিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ার ঘোষণা দিয়েছেন, তবে তাজনুভা নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। আবার দল ছাড়ার ঘোষণা না দিলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। এছাড়া নির্বাচনকালে দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন আরেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। আর জামায়াতের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। এই তরুণ নারীরা জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা মুখ। জামায়াত নিয়ে তাদের এই অবস্থান জুলাইয়ের তরুণদের নেতৃত্বে গড়া নতুন দল এনসিপির জন্য বড় ধাক্কা। আগামী ফেব্রুয়ারির ভোট দলটির জন্য প্রথম জাতীয় নির্বাচন। এনসিপি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দলের আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় বৈঠকে অংশ নেন 6 নেত্রী। তারা হলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, নুসরাত তাবাসসুম, তাজনুভা জাবিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা। বৈঠকে তারা প্রায় চূড়ান্ত হওয়া জামায়াত এনসিপি আসন সমঝোতা নিয়ে আপত্তি জানান। বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, এনসিপির শীর্ষ কয়েকজন নেত্রী জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে সরাসরি বিরোধিতা করেন। বৈঠকে তারা জামায়াতের সঙ্গে জোট হলে একযোগে পদত্যাগের হুমকি দেন। তারা বিএনপির সঙ্গে জোট করা অথবা এককভাবে নির্বাচনের জন্য চাপ দেন।
গত শনিবার জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে চিঠি দেন এনসিপির ৩০ নেতা, এর মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। চিঠিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। অভিযোগ করা হয়, জামায়াত এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এনসিপির নারী সদস্যদের বিরুদ্ধে অনলাইন প্ল্যাটফর্মে চরিত্র হননের চেষ্টা করে আসছে। পাশাপাশি চিঠিতে বলা হয়, জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা এবং আমাদের দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। এনসিপির কয়েকজন নেতা জানান, নারীদের কেউ কেউ বিশ্বাস করেন জামায়াতের সঙ্গে জোট হলে ভবিষ্যতে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ আরও কঠিন হয়ে যাবে। এরই মধ্যে গতকাল সংবাদ সম্মেলন করে জামায়াতের সঙ্গে তাদের আসন সমঝোতার বিষয়টি জানান নাহিদ ইসলাম। রাজনীতিক বিশ্লেষকরা বলছেন, নারীদের বিষয়ে জামায়াতের দলগত অবস্থান নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এনসিপির নারী নেত্রীদের বর্তমান অবস্থান জামায়াতকে আবার প্রশ্নের মুখে ফেলল। ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ, নতুন ৪ দাবি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে সর্বাত্মক অবরোধ শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল রোববার দুপুর ২টা থেকে অবরোধ শুরুর কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই তারা রাজধানীর শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। দুপুর ২টার পর ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় বন্ধ করে দেয়। এতে এই এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সরজমিন দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে বসে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা একটু পরপর স্লোগান দিচ্ছেন। এ সময় মঞ্চের নেতাকর্মীরা আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, উই ওয়ান্ট জাস্টিস, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, যেই হাদি জনতার সেই হাদি মরে না স্লোগান দিচ্ছেন। শাহবাগের কর্মসূচিতে নতুন করে ৪ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হল, হাদি হত্যায় জড়িত সবার ২৪ দিনের মধ্যে বিচার, বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরত না দিলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের আশ্রয় নেওয়া এবং সিভিল ও মিলিটারির আওয়ামী লীগের দোসরদের বিচারের মুখোমুখি করা। ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও যোগ দিয়েছেন। শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আন্দোলন ছড়িয়ে দিতে দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেওয়ার পর এলাকা ছাড়েন তারা। রোববার রাত ১০টায় শাহবাগ মোড় ছেড়ে আবদুল্লাহ আল জাবের বলেন, সোমবার আজ দুপুর ২টায় বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, কওমি ও আলিয়া মাদ্রাসা রয়েছে, স্কুল কলেজ রয়েছে এবং স্বাধীনতাকামী জনগণ রয়েছে, প্রত্যেককে শাহবাগের হাদি চত্বরে এসে অবস্থান নেওয়ার অনুরোধ রইল। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। লড়াই কঠোর থেকে কঠোর হবে। ঢাকার বাইরে বিভিন্ন স্থানে অবরোধ। উসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। এদিকে সিলেটে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। উসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনশন শুরু করেছেন ৫ জুলাই যোদ্ধা। রোববার দুপুর থেকে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় ভবনের সামনে তারা অনশন শুরু করেন। ময়মনসিংহে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। ইনকিলাব মঞ্চের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও বিপ্লবী ছাত্র জনতা। নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জের সাইনবোর্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের শাহ আমানত সেতু অবরোধ করেন ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকরা। কুমিল্লা শহরে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন দলটির নেতাকর্মীরা। গণপিটুনি, মব সন্ত্রাসের ভয়াবহ রূপ, বিচারের বাণী নীরবে কাঁদে। বাংলাদেশে গত ১৬ মাসে মব সন্ত্রাসের নামে নানা রকম অপরাধ সংঘটিত হয়েছে। বাড়িঘর, শিল্প কারখানায় অগ্নিসংযোগ, হামলা ও লুটপাট, গণমাধ্যম অফিসে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট, সংস্কৃতি কর্মকাণ্ডে বাধা ইত্যাদি। তবে মব সন্ত্রাসের সবচেয়ে ভয়ঙ্কর রূপ হচ্ছে গণপিটুনি। চুরি, ছিনতাই, রাজনৈতিক বা ব্যক্তিগত দ্বন্দ্বের অভিযোগে গণপিটুনিতে মৃত্যু বেড়েই চলেছে। চলতি বছরের প্রথম ১১ মাসে মব তৈরি করে ১৮২ জনকে হত্যা করা হয়, যার মধ্যে ঢাকায় নিহত হয়েছেন ৭২ জন। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের পট পরিবর্তনের পর গণপিটুনিতে হতাহতের সংখ্যা বেড়েছে। আদালত প্রাঙ্গণে মারধরের শিকার হয়েছেন সাবেক মন্ত্রী, এমপি থেকে শুরু করে বিচারপতিও। সেই ধারাবাহিকতায় গণপিটুনিতে হত্যাকাণ্ডের ঘটনা দিন দিন বাড়ছে।
রাজনৈতিক প্রতিপক্ষ থেকে ব্যক্তিগত প্রতিপক্ষকে হত্যার ঘটনা ঘটছে। গণপিটুনিতে হত্যার তালিকায় প্রতিবন্ধী ও শিশুরাও রয়েছে। এসব ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিষ্ক্রিয়। গণপিটুনির বর্বরতার শিকারদের মধ্যে যাদের নিয়ে দেশ জুড়ে তোলপাড় হয়েছে তাদের মধ্যে আছেন ভালুকায় দীপুচন্দ্র দাস হত্যা। ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাস ২৭ বছর বয়সী এক পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এরপর লাশ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়। দীপুর বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির যে অভিযোগ তোলা হয়েছে তার কোনো সত্যতা পায়নি পুলিশ। যে পোশাক কারখানায় দীপু কাজ করতেন সেখানে সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্বের কারণে হত্যার শিকার হতে পারেন বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে, ৩৯ বছর। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফায় কেউ কেউ। এই ঘটনা সারা দেশের মানুষকে স্তব্ধ করে দেয়। মব সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয় গোটা দেশ, কিন্তু সোহাগ হত্যার আবেগ থিতিয়ে পড়লে মামলার তদন্ত থেমে যায়। এই ঘটনার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত এখনও ধরাছোঁয়ার বাইরে। কিছুদিন আত্মগোপনে থাকলেও এখন তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে। গত ২৩ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে শাহিন শিকদার নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ সময় তার আরও ৩ সহযোগীকে গণপিটুনি দিলে আহত হয়। এ ঘটনায় মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি। অভিযুক্তদের সবাই চেনে, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান এলাকাবাসী। এরকম ঘটনা অনেক। সংশ্লিষ্টরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি, গুজবের বিস্তার এবং আইনের প্রতি আস্থাহীনতা এই বর্বরতাকে উস্কে দিচ্ছে। যখন একদল মানুষ একত্রিত হয়ে কোনো ব্যক্তিকে হত্যা করছে, এসব ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বিভিন্ন দলে ঢুকে গেছে ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারী, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে গেছে ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারী। দলের কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে তাদের দলে স্থান দিচ্ছেন। দলগুলোর শীর্ষ নেতাদের অনুরোধ করব, এসব খোলস পাল্টানো দুষ্কৃতকারীকে চিহ্নিত করুন, এদের থেকে দূরে থাকুন। গতকাল সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের দোসর এবং দুষ্কৃতকারীরাই নানাভাবে দেশে বিশৃঙ্খলা ঘটাচ্ছে। দোসরদের চিহ্নিত করতে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার কথা বলেন তিনি। অপারেশন ডেভিল হান্ট, ২২,৩৪১ জন গ্রেপ্তার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৩ ডিসেম্বর থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৯,৯৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া এই অভিযানে ১০২টি আগ্নেয়াস্ত্র, ৫৫৩ রাউন্ড গুলি, ১৬৯ রাউন্ড কার্তুজ, ৮৯টি দেশি অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এই সময় মামলা ও ওয়ারেন্ট মূলে ১২,৩৪৮ জন সহ সর্বমোট ২২,৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় মূল আসামি মোহাম্মদ রুবেলকে জেলা পুলিশ ২৬ ডিসেম্বর গ্রেপ্তার করেছে। ২২ ডিসেম্বর খুলনা মহানগরীতে জাতীয় শ্রমশক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনার অন্যতম আসামি ডি.কে. শামীম ওরফে ঢাকাইয়া শামীম সহ মোট ৩ জন সন্দিগ্ধ আসামিকে র্যাব গত ২৫ ও ২৬ ডিসেম্বর নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় মাদক ক্রয় বিক্রয় ও চাঁদাবাজির টাকা ভাগাভাগির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাচেষ্টা হয়েছে। এই ঘটনার পর বিজিবি তাৎক্ষণিকভাবে সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করে। যশোর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ১৮ জন দুষ্কৃতকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।